মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক কয়েক ঘন্টা আগে যখন জেলের ছোট অন্ধকার প্রকোষ্ঠে একাকী বসেছিলেন তিনি, তখন পাশে থাকা বিড়ালটি আর তার চেহারার সেই অস্বাভাবিক প্রশান্তি কি আগাম কোনো বার্তা দিচ্ছিল? কেন তিনি বলেছিলেন, বাসায় থাকলেও আজই আমার মৃত্যু হতো? ৭১-এর সেই ভয়াল দিনগুলোতে আল বদরের কমান্ড কি সত্যি তার হাতে ছিল? কেন দীর্ঘ ৩৯ বছর পর হঠাৎ করেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড় তোলা হলো, যার কোনো হদিশই ছিল না স্বাধীনতার পরবর্তী ৩ দশকেও? বিচারিক ইতিহাসে এক অদ্ভুত বিস্ময়। যে রাতে আকাশে চাঁদের কোনো অস্তিত্বই ছিল না, সেই অমাবস্যার অন্ধকারে কোন জাদু বলে সাক্ষীরা তাকে চিনতে পেরেছিলেন? তবে কি এই রায় তথ্যের চেয়ে বেশি আবেগের উপর দাঁড়িয়েছিল? যিনি ছিলেন বাংলাদেশের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের কর্ণধার, যার পরিকল্পিত নীতি আজও একটি বাড়ি একটি খামার নামে বয়ে চলছে, ঠিক কোন ষড়যন্ত্রের জালে আটকা পড়ে সেই প্রজ্ঞাবান নেতাকে জীবনের শেষ প্রহর গুনতে হলো কন্ডেম সেলে? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত, কিন্তু কেন তিনি মৃত্যু পরোয়ানা পাওয়ার পরও অটল কণ্ঠে বললেন, আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা চাইব না? মাওলানা শহীদ নিজামী ১৯৪৩ সালের ৩১শে মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ পাবনা জেলার সাথিয়া উপজেলার মনমতপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম লুৎফর রহমান খান। তিনি এলাকার একজন ধার্মিক এবং স্থানীয়ভাবে সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষা জীবন প্রাথমিক ও মাধ্যমিক নিজ গ্রামের মনমতপুর প্রাইমারি স্কুলে হাতেখড়ি, এরপর সাথিয়ার বোয়ালমারি মাদ্রাসা হয়ে পাবনার শিবপুর তহা সিনিয়র মাদ্রাসা থেকে ১৯৬১ সালে ফাজিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৬৩ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের শ্রেষ্ঠ দিনী বিদ্যাপীঠ মাদ্রাসা শিক্ষা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। রাজনৈতিক হাতেখড়ি ও ছাত্র রাজনীতি ১৯৬১ সালে ছাত্র সংঘে যোগদান। ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৯ থেকে ১৯৭১ নিখিল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতি, অবিভক্ত পাকিস্তানের ছাত্র শাখার প্রধান। ১৯৭১ সালের ৩০শে সেপ্টেম্বর তিনি মূল দল জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ১৯৭৯ থেকে ১৯৮২ স্বাধীনতার পর জামাত পুনর্গঠিত হলে তিনি ঢাকা মহানগরের প্রধান হন। ১৯৮৮ থেকে ২০০০ সাল টানা ১২ বছর তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০০ সালের ১৯শে নভেম্বর তিনি গোলাম আজমের উত্তরসূরি হিসেবে দলের সর্বোচ্চ পদ আমির নির্বাচিত হন এবং অমৃত এই পদে ছিলেন। সংসদীয় ও রাষ্ট্রীয় ক্ষমতায় পদায়ন ১৯৯১ থেকে ১৯৯৬ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০১ থেকে ২০০৬ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসাবে তিনি দ্বিতীয়বারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে ৪ দলীয় ঐক্যজোট সরকার গঠন করলে তিনি পরপর দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৩ সরকারের প্রথম ২ বছর তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। এ সময় তিনি দেশের কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের কল্যাণে বিশেষ জোর দেন। পরবর্তীতে ২০০৩ সালে প্রশাসনিক রদবদলের মাধ্যমে তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যেখানে তিনি মেয়াদের শেষ পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। তার আমলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রাথমিক ধারণ ও কিছু আধুনিক কৃষি মডেল বাস্তবায়িত হয়। বিচার প্রক্রিয়া ও রায় ২০১০ সালের ২৯শে জুন মাওলানা নিজামীকে প্রথমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২ আগস্ট তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তার বিরুদ্ধে ১৯৭১ সালে পাবনায় গণহত্যা এবং ঢাকায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পরিকল্পনার তথ্য সংগ্রহ করে। ২০১২ সালের মে মাসে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ১৬টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করে। ২০১৪ সালের ২৯শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা নিজামীকে মৃত্যুদণ্ড প্রদান করে।
রায়ে বলা হয় 16টি অভিযোগের মধ্যে 8টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে বুদ্ধিজীবী হত্যা সহ 4টি অভিযোগে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালত তাকে আল-বদর বাহিনীর প্রধান হিসাবে অভিহিত করে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ থাকলেও মাওলানা নিজামী তা গ্রহণ করেননি। তৎকালীন কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তিনি বলেছেন, আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে ক্ষমা চাইব না। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরেন মাওলানা নিজামীর মেজ ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। 2025 সালের 14ই জানুয়ারি নয়া দিগন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিচার প্রক্রিয়ার এমন কিছু চাঞ্চল্যকর অসঙ্গতি তুলে ধরেন যা আইনি মহলে নতুন করে বিতর্ক জন্ম দেয়। এই বিচার প্রক্রিয়ার অন্যতম প্রভাবশালী সাক্ষী ছিলেন শহীদ বুদ্ধিজীবী ডক্টর আলিম চৌধুরীর সহধর্মিণী এবং বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী। 1971 সালের 15ই ডিসেম্বর ডক্টর আলিম চৌধুরীকে ধরে নিয়ে যাওয়া হয় এবং পরে তার মরদেহ পাওয়া যায়। ব্যারিস্টার নাজিব দাবি করেন, ডক্টর আলিম হত্যাকাণ্ডের পর থেকে 2009 সাল পর্যন্ত দীর্ঘ 39 বছরে শ্যামলী নাসরিন চৌধুরী যত বই লিখেছেন বা সাক্ষাৎকার দিয়েছেন তার কোথাও মাওলানা নিজামীর নাম ছিল না। তিনি সবসময় হত্যাকাণ্ডের মূল ব্যক্তি হিসাবে মাওলানা মান্নান এর নাম বলে এসেছেন। কিন্তু 2010 সালের ট্রাইব্যুনাল গঠনের পর তিনি প্রথমবারের মতন মাওলানা নিজামীর নাম জড়িয়ে সাক্ষ্য দেন। আদালতে শ্যামলী নাসরিন চৌধুরী দাবি করেছিলেন যে তিনি 1971 সালের পত্রিকায় নিজামীকে আল-বদর প্রধান হিসাবে দেখেছেন। ব্যারিস্টার নাজিবের মতে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা 1971 সালের সকল সংবাদপত্র জব্দ ও পর্যবেক্ষণ করলেও কোনো একটি সংখ্যাতেও মাওলানা নিজামীকে আল-বদর প্রধান হিসাবে উল্লেখ করা হয়েছে এমন তথ্যের প্রমাণ মেলেনি। তবুও আদালত এই শোনা কথাকে অকাট্য প্রমাণ হিসাবে আমলে নেয়। মামলার অন্য একজন সাক্ষী দাবি করেছিলেন তিনি রাত 3টায় চাঁদের আলোয় মাওলানা নিজামীকে অপরাধ স্থলে প্রত্যক্ষ করেছিলেন। ব্যারিস্টার নাজিব পঞ্জিকার রেফারেন্স দিয়ে প্রমাণ করেন যে সেই রাতটি ছিল ঘোর আমাবস্যার রাত, অর্থাৎ সেদিন আকাশে চাঁদ থাকা বৈজ্ঞানিকভাবে অসম্ভব ছিল। অবাক করা বিষয় হলো আদালত এই সত্যের বিপরীতে দাঁড়িয়ে অনুমান করে নেয় যে হয়তো টর্চের আলো বা অন্য কোনো কৃত্রিম আলো ছিল। শুনানির এক পর্যায়ে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা রাষ্ট্রপক্ষকে একটি তীক্ষ্ণ প্রশ্ন করেছিলেন, 1986 সালের আগে কেন মাওলানা নিজামীর বিরুদ্ধে কোনো সাধারণ ডায়েরি বা মামলা ছিল না? রাষ্ট্রপক্ষ এই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হওয়া সত্ত্বেও চূড়ান্ত রায়ে মাওলানা নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এই আইনি সীমাবদ্ধতা ও বৈপরীত্যের কারণে ব্যারিস্টার নাজিব মোমেন এই পুরো ঘটনাকে একটি জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যাকাণ্ড হিসাবে অভিহিত করেন। দণ্ড কার্যকর ও শেষ বিদায়। 2016 সালের 5ই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মাওলানা নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে দেয়। এর মাধ্যমে তার ফাঁসি কার্যকরের আইনি বাধা সব দূর হয়। 9ই মে 2016 তারিখে পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে কারাগারে পৌঁছায় এবং তাকে মৃত্যু পরোয়ানা পরে শোনানো হয়। 10ই মে 2016 মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাওলানা নিজামীর পরিবারের 26 জন সদস্য তার সাথে দেখা করতে যান। 10ই মে 2016 মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাওলানা নিজামীর পরিবারের 26 জন সদস্য তার সাথে শেষ দেখা করতে যান। তার ছেলে ডক্টর নাইম খালেদ ও ব্যারিস্টার নাজিবের বর্ণনা অনুযায়ী সে সময় মাওলানা নিজামী অত্যন্ত শান্ত ছিলেন এবং পরিবারের সবাইকে ধৈর্য ধরার ওসিয়ত করেন। তিনি নিজেই উপস্থিত সবার জন্য দীর্ঘ মোনাজাত করেন। তিনি তার ছেলে নাজিব মোমেনকে তার জানাজা পড়ানো এবং গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায় দাফন করার অন্তিম ইচ্ছা প্রকাশ করেন। 10ই মে দিবাগত রাত অর্থাৎ 11ই মে 2016 12টা 10 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।